শুদ্ধ দূরত্ব ঘর থেকে বেরিয়ে ফারাহর হাত ধরে টেনে আবার ঘরের ভিতর আনে। এরপর দরজা আটকে দেয়। ফারাহ চেঁচিয়ে উঠতে চাইল, শুদ্ধ ফারাহর মুখ চেপে বলে, ফারাহর বাচ্চামি করবে না, কেউ আসলে কি হবে, চুপ করে থাকো। কথাটা বলে শুদ্ধ ফারাহর মুখ থেকে হাত সরিয়ে নেয়। ফারাহ শব্দ করে চেঁচামেচি করল না, কিন্তু রেগে বলে, আমাকে নিয়ে আসলেন কেন? শুদ্ধ ভুরুকুচকে বলে, কান্নার কারণ না বললে যেতে পারবে না, ফার্স্ট বলো। ফারাহ মাথা নিচু করে থাকে, চোখ ভেজা, তার ভীষণ অস্বস্তি হচ্ছে। হঠাৎই শুদ্ধর সামনে কিভাবে কাঁদলো, আবার নিজের থেকে জড়িয়ে ধরছে, ভাবতেই তীব্র অস্বস্তিরা আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল তাকে। শুদ্ধ রেগে বলে, ফারাহ আমি আর কত বলবো, কান্নার কারণটা বলো আমাকে, নয়তো মার খেয়ে কাঁদাবো এবার। ফারাহ ঢোক গিলে মাথা তুলে তাকায়, চোখের কোণে পানি চাইছে না আর কাঁদতে, তবে মন তো শুনছে না। নাক টেনে বলে, তুমি অন্য কাউকে বিয়ে করতে চাও শুদ্ধ ভাই? ফারাহ কথা শুনে শুদ্ধ কেমন করে যেন তাকায়, ঠান্ডা গলা উত্তর দেয়, আমি অন্যকে বিয়ে করতে চাই না ফারাহ, প্লিজ কান্না করো না। এভাবে কেউ কাঁদে? ফারাহ চোখ থেকে অবাধ্য নীরব অশ্রু গড়িয়ে পড়ে, কান্নামাখা গলায় বলে, তোমার তো এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, তুমি তবুও বলছো তুমি অন্যকে বিয়ে করবে না, তুমি সব সময় শুধু মিথ্যে বলো। শুদ্ধ অবাক হয়ে তাকায় ফারাহর দিকে, কার সাথে তার এঙ্গেজমেন্ট হয়েছে? বিস্ময় কণ্ঠে বলে, এসব উল্টোপাল্টো কথা তোমায় কে বলেছে ফারাহ? ফারাহ নাক টেনে বলে, ওই সামিরাকে তো তুমি বিয়ে করবে, ভাইয়া বিয়ে হয়ে গেলেই করবে, আন্টিও দিয়েছে সে মেয়েকে। শুদ্ধ অবাক হয়, আন্টি দিয়েছে? সামিরার নামটা পরিচিত ঠেকল। একটু ভাবলেই মনে পড়ল তার মা এই নামটি বলেছিল তাকে, সেই মেয়েটাকে তার জন্য পছন্দ করেছে, কিন্তু সে তো নিষেধ করে দিয়েছিল তার মাকে, অথচ তার মা তাকে একটাবারও কিছু না বলে সেই মেয়েকে আন্টি পর্যন্ত দিয়ে দিয়েছে। এত রাগ হলো, ফারাহর কথা ভাবনা রেখে ফারাহর দিকে তাকালো। ফারাহ ভেজা গলায় শুদ্ধর বুকে দুহাত ধাক্কা দিয়ে বলে, আমি কিন্তু তোমার অন্য কাউকে বিয়ে করতে দিব না শুদ্ধ ভাই। এরপর শুদ্ধর বুকে কপাল থেকে কান্নামাখায় গলায় বলে, ওই মেয়েকে কিন্তু আমি ছাড়বো না বলে দিচ্ছি, তুমি অন্য কাউকে বিয়ে করলে আমি মরে যাব। শুদ্ধ ফারাহর কথা শুনে স্তব্ধ হয়ে যায়, নিজেকে সামলে দুহাত ফারাহর মুখ উঁচু করে ধরে, এরপর গাল মুছে দিয়ে মৃদুস্বরে বলে, এসব ফালতু কথা একদম বলবে না আমার ফারাহ, তুমি আমার বুকের খাঁচা বন্দি পাখি, আমার ফারাহ পাখি ছাড়া আর কেউ আমার বউ হবে না, বুঝেছো তুমি? ফারাহ শুদ্ধর হাত আবারও ছাড়া দিয়ে রেগে বলে, তুমি সব মেয়েদের পিছে পড়ে থাকো, সবাইকে সুন্দর বলো, সবার সাথে হেসে কথা বলো, শুধু আমার সাথে কথা বলো না করে শুধু কাঁদাও আমায়, আমার সুন্দর বলো না। শুদ্ধ এত রাগ চিন্তার মাঝেও ফারাহ বাচ্চামি দেখে হাসি পায়, যেন কোনো বাচ্চাকে একটা চকলেট কম দিয়ে অন্য বাচ্চাকে একটা চকলেট বেশি দেওয়ার গাল ফুলেছে এমন। শুদ্ধ নিজেকে না দমিয়ে হঠাৎই শব্দ করে হেসে ফেলে। ফারাহ ভেজা চোখে রেগে তাকায় শুদ্ধর দিকে, বাইরে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ালে শুদ্ধ পিছন থেকে ফারাহ জড়িয়ে নেয়। ফারাহ কেঁপে ওঠে, শুদ্ধ ফারাহের ডান গালের সাথে তার বাম গাম লাগিয়ে ঠান্ডা গলায় বলে, সবাই শুধু সুন্দরী আর আমার ফারাহ পাখি আগুন সুন্দরী। ফারাহ থ মেরে যায়। শুদ্ধ আবারও বলে, তুমি জানো আমি কত অপেক্ষা করছি তোমার জন্য, দুনিয়া উল্টে গেলেও আমার ফারাহ পাখি ছাড়া আর কেউ আমার বউ হতে পারবে না। ফারাহ নাক টেনে বলে, তুমি তো তোমার আম্মুর বাধ্য ছেলে, তোমার আম্মু ওই মেয়েকে, তুমি একটু পর আমায় আর মানবে না। শুধু রাগ হলো, ফারাহর আঙ্গুল ভাঁজে তার দুহাতে আঙ্গুল গলিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে, আমি যখন কাঁদাবো তখন একটু একটু কাঁদবে, আর কখনো এভাবে এত বেশি কাঁদবে না, বলছি তো আমার আগুন সুন্দরী ফারাহ পাখি ছাড়া আর কেউ আমার অর্ধাঙ্গিনী হবে না। মাকে ভালোবাসি কিন্তু বউকে বাদ দিয়ে ভালোবাসি না, বুঝেছো? ফারাহ ঢোক গিলে বলে, ছাড়ো আমায়। শুদ্ধ মৃদুস্বরে বলে, ইচ্ছে করছে না। ফারাহ নড়েচড়ে উঠে রেগে বলে, ছাড়বে আমায়? দরদ দেখাবে একজনকে নিয়ে, বিয়ে করবে মায়ের পছন্দ করা মেয়েকে, ছেলে ছাড়া কেউ আন্টি পরা মেয়েকে, আমি তো বাচ্চা না, তুমি সব জানতে। কথাগুলো বলতে বলতে গলা ভেঙে আসে। শুদ্ধ বিরক্ত হলো, ফারাহর গালের সাথে তার গাল ঘষে। ফারাহ কেঁপে ওঠে। শুদ্ধ ফারাহকে ছেড়ে ফারাহর সামনে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে, আচ্ছা তাহলে সামিয়াকে বিয়ে করব, কবে করব ডেটটা ফিক্সড করে দাও। ফারাহ শুদ্ধের বুকে ধাক্কা দিয়ে
রেগে বলে, তুমি একটা অসভ্য ছেলে, আবার আমাকে কাঁদাচ্ছ। শুধু মৃদু হেসে ফারাহ তার দুহাতে আঁকড়ে ধরে, দুহাতে জমা করা হাতে উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে বলে, ভালোবাসি ফারাহ পাখি। ফারাহ মাথা নিচু নেয়। শুদ্ধ মাথা নিচু করে রাখা ফারাহর দিকে তাকিয়ে বলে, আমি জানতাম না ফারাহ, আমি গ্রামের ছেলে। আমার মা গ্রামের শহরের মতো কালচার না। মা শহরের মানুষদের মতো এত কিছু ভাবেনি, আমাকে বলেনি তুমি একটা প্রশ্নের উত্তর দিবে আমায়। ফারাহ উত্তর করে না, শুদ্ধ নিজেই প্রশ্ন করে, আমার ভালোবাসা তুমি কি কখনো অনুভব করতে পারবে না ফারাহ? ফারাহ মাথা নিচু করে উত্তর দেয়, কিভাবে করব? তুমি আমাকে কখনো বলেছো নাকি বুঝিয়ে? শুধু ভাবলো, আসলেই তো। সে কি কখনো বলেছে নাকি বুঝিয়ে? উল্টো যখন থেকে বুঝেছে ফারাহ তার প্রতি ওই, তখন থেকে শুধু অন্যদের নিয়ে জ্বালায়। ভারী অন্যায় হয়ে গিয়েছে এটা। মৃদু স্বরে বলে, তুমি তো আমাকে বলনি, বোঝাওনি, তাহলে আমি কিভাবে বুঝলাম আমার ফারাহ পাখি আমায় অনেক বেশি ভালোবাসে? ফারাহ ঢোক গিলে বলে, আমি ভালোবাসি না কাউকে। শুধু হেসে বলে, ভালোবাসা হৃদয় দিয়ে অনুভব করতে হয় ফারাহ পাখি, বুঝেছ? ফারাহ নাক টেনে বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। শুধু হেসে ফেলে। এতবার বলে, তবে এত কাঁদলে কেন? এত ইনসিকিউর ফিল কেন করো? ফারাহ শুদ্ধর দিকে চেয়ে বলে, যখন আমি কোনো ছেলের কোলে উঠে বসে তোমায় বলবো আমি তো তোমায় ভালোবাসি, তুমি এখন অনুভব করো, তখন বুঝবে আমি কেন কেঁদেছি। হাত ছাড়ো আমায়। মুহূর্তেই শুধু চোখে মুখে রাগ ভর করে। এতবার বলে, তুমি কার কোলে উঠবে? ফারাহ মুখ বাঁকিয়ে বলে, তোমাকে কেন বলবো? তুমি কাউকে সুন্দরী বলার আগে আমার কাছে শুনতে আসো। কাকে সুন্দরী বলবে? শুধু চোখ ছোট ছোট করে তাকায় ফারাহর দিকে, শক্ত কণ্ঠে বলে, ভুলেও আমাকে জ্বালানোর জন্য ছেলে ঘটিত ব্যাপারে নিজেকে জড়িও না, জান নিয়ে নিব একদম। ফারাহ কেঁপে উঠে শুদ্ধর কথায়। শুদ্ধ ছেড়ে দিল ফারাহর হাত, চোখ বুজে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে ফারাহর দিকে চেয়ে বলে, তুমি চাইলে এখানে ঘুমাতে পারো, কেউ আসবে না, তবে দরজা আটকে ঘুমাও। ফারাহ নাক টেনে বলে, আমি ঘুমাবো না, তাহলে রেস্ট নাও। যা চোখের পানি নষ্ট করলে, আমি অবশ্য ভাগ্যবান, এভাবে কাঁদবে আমার জন্য। তোমার মুখ থেকে তো মধু বের হয় না, নোনতা জলটুকুই না হয় বের করো। কি আর করার, পোড়া কপাল আমার। ফারাহ রেগে বলে, তুমি আবার আমাকে উল্টোপাল্টো বলছো? শুদ্ধ হেসে বলে, কি বলো? আমার শব্দগুলো উল্টোপাল্টে গিয়েছে, কিন্তু আমার কাছে তো প্রতিটা বাক্য গোছানোই লাগলো। আমার মনে হয় আমার শোকে তোমার মাথা ছিঁড়ে কোনো দুষ্ট চিন বসে পড়েছে। ওরা বসে বসে পজিটিভ আর নেগেটিভ তারগুলো সংযোগ উল্টে পাল্টে দিয়েছে, তাই আমার সুন্দর সুগঠিত বাক্যগুলো তোমার উল্টোপাল্টা লাগছে। তোমার দুষ্ট জিন তাড়ানোর একটা উপায় আছে আমার কাছে। উপায়টা হলো, ফারাহ রেগে বলে, শুদ্ধ ভাই। শুদ্ধ হেসে বলে, আসলে তোমার মাথা তার এলোমেলো হয়ে গিয়েছে ফারাহ, শিওর আমি। দেখো, যার বিয়ের খবর পেয়ে নাকের পানি চোখের পানি এক করলে, এখন তাকে ভাই ভাই ডেকে চরম মূর্খতা পরিচয় দিচ্ছ। ফারাহ ভুরু কুচকে শুদ্ধ দিকে চেয়ে বলে, তুমি যাবে? শুধু মন খারাপের ভান করে বলে, জিন তাড়ানোর উপায় শুনবে না? না, শুনবো না, তুমি যাও। ওকে যেহেতু শুনবে না, তাহলে বাস্তবায়ন করিয়ে দেখাচ্ছি। কথাটা বলে শুধু হঠাৎই কয়েক পা এগিয়ে এসে ফারাহর শক্ত করে জড়িয়ে ধরে। ফারাহ বুঝতে পারেনি অনুভূতি তীব্র শখ খায় মেয়েটার। শুদ্ধ মৃদুস্বরে বলে, সরি, বিয়ের আগে এভাবে জড়িয়ে ধরা। তুমি সত্যি আগুন সুন্দরীর চেয়েও সুন্দর ফারাহ পাখি। ফারাহ ঢোক গিলে শরীর শিরশির করে। শুদ্ধ ছেড়ে দেয় ফারাহকে। ফারাহ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুদ্ধ ফারাহর দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, ফারাহ, আই রিকোয়েস্ট ইউ, বিয়ের আগে এত সেজে কখনই আসবে না আমার সামনে, বুঝেছ? অ্যান্ড সরি। এরপর শুধু দ্রুত পায়ে রুমের বাইরে বেরিয়ে যেতে যেতে বলে, দরজা আটকাও। মায়েরা পেটের এক কোনায় বসে খাবার খাচ্ছে। তার একদম সামনে ইরফান বসে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মায়রার পানে। মায়রা দু পা ভাঁজ করে কোলের ওপর প্লেট নিয়ে খাবার খায়। একটু পরপর মাথা তুলে ইরফানের দিকে তাকায়। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়, তবুও খাচ্ছে মেয়েটা। খোলা চুলগুলো সামনের দিকে হেলে এসেছে। ইরফান আরেকটু মায়রার দিকে চেপে বসে। দুহাতে মায়রা চুলগুলো পিছন দিকে দিয়ে দেয়। মায়রা মাথা তুলে পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার চুলগুলো
কয়েকবার পেঁচায় যাতে বারবার সামনে না আসে। এরপর মায়রার দিকে তাকালে দেখলো মায়রা কেমন করে তার দিকে তাকিয়ে আছে। ইরফান মৃদুস্বরে বলে, হোয়াট? মায়রার মুখে খাবার শেষ করে আবদার করে, আমি ইনায়া আপুর কাছে যেতে চাই, আপনার সব কথা শুনব, যেতে দিন না। ইরফান মায়রার দিকে তাকিয়ে থাকে কিছু সময়, দু চোখ কত আশা নেয় ইরফানের পানে চেয়ে আছে। ইরফান মায়রার বাম গালে হাত দিয়ে নরম গলায় বলে, ওকে ফাইন, নিয়ে যাও, সব খাবার শেষ করো ফাস্ট। মায়রার মুখে হাসি ফুটে ওঠে, হেসে বলে, সত্যি যেতে দেবেন? ইরফান ভুরু কুচকে তাকায় মায়রার দিকে, ঠোঁট বাঁকায় সূক্ষ্ম। এতপর বলে, স্টুপিড, খাবার ফিনিশ কর, আদারওয়াইজ অ্যাগেন ডোর লক করে চলে যাব। মায়রা দ্রুত খাবারে মনোযোগ দেয়, কিছুক্ষণ মাঝেই খাবার শেষ করে ইরফানের পায়ের ওপর প্লেটটা রেখে বলে, শেষ। ইরফান ভুরু কুচকে বলে, আমাকে দিচ্ছে কেন? মায়রা জিহ্বা কামড় দিয়ে প্লেটটা আবার নিয়ে বেড সাইডের টেবিলে রাখে। এরপর ওয়াশরুমের উদ্দেশ্যে একটা দৌড় দেয়। ইরফান বিরক্ত হয়, বিড়বিড় করে, স্টুপিড বাদর। মায়রা ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে ফটাফট পানি খেয়ে নেয়। এরপর বেডের দিকে খেয়াল করলে দেখলো সে যে লেহেঙ্গা পরেছিল সেই লেহেঙ্গা। মায়রা অবাক হয়ে তাকায়, এই লেহেঙ্গা তো মাত্র ওয়াশরুমে ভেজা দেখে আসলো, এখন বেডের ওপর শুকিয়ে গেল কিভাবে? ইরফানের দিকে তাকালেই দেখলো ফোনে কারোর সাথে কথা বলছে, গায়ে শার্ট নেই। দেখেই শরীর কেমন শিওর উঠল। ডান হাত উঠে গলায় হাত বুলায়। কিছুক্ষণ আগে এই লোকের কতগুলো যে চুমু খেয়েছে গলায়, ভাবতেই কেমন হাঁসফাঁস লাগলো। চোখ নামিয়ে নিল, নিজেকে সামলে ইরফানের পিছনে দাঁড়িয়ে বলল, শুনুন। ইরফান মায়রা ডাকে পিছে ফিরে মায়রার দিকে তাকায়। এরপর ওপাশের ব্যক্তি বলে, হোল্ড। মায়রার উদ্দেশ্যে বলে, হোয়াট? মায়রা মিনমিন করে বলে, ওই লেহেঙ্গা তো ভিজে গিয়েছিল, আবার শুকিয়ে গেল কিভাবে? ইরফানের পেটের উপর রাখা লেহেঙ্গার দিকে তাকায়, আবারও মায়রার দিকে চেয়ে বলে, গাধা, এটা সেম ডিজাইনের আরেকটা লেহেঙ্গা, ফার্স্ট পরে নাও, গো। মায়রা অবাক হয়ে বলে, এটা কোথায় পেলেন? মায়রা বোকা বোকা প্রশ্নে ইরফান ভুরু কুচকে বলে, কুড়িয়ে পেয়েছি, স্টুপিড। মায়রা বোকা চোখে তাকায় ইরফানের দিকে, মুখ বাঁকিয়ে উল্টো ঘুরে বেডের কাছে যায়। সে ভেবেছিল নর্মাল একটা জামা পরেই তাকে যেতে হবে। খুশি হলো ভীষণ আরেকটি এমন জামা পেয়ে, কিন্তু পড়বে কোথায়? ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি যান। ইরফানের কথা না বাড়িয়ে ব্যালকনিতে চলে গেল। মায়রা ফটাফট লেহেঙ্গাটি পরে নেয়। ইরফানের গায়ে শার্ট জড়িয়ে দরজা খুলতে একটা মেয়ে ভিতরে আসে, জিজ্ঞেস করে, কতক্ষণ টাইম লাগবে? মেয়েটি আন্দাজ করে সময় বলে দিলে ইরফান চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। মায়রা বোকা চোখে চেয়ে দেখলো ইরফানের প্রস্থান। মেয়েটা তো তাদের বাসা ভাড়া করে আনা সেই আর্টিস্টদের মাঝে একজন। মায়রা বুঝলো ইরফান এই মেয়েকে তাকে সাজানোর জন্য ডেকেছে। মেয়েটা মুখে হাসি ফুটে উঠল। মায়রাকে মেয়েটি প্রায় 30 মিনিটের মতো সময় পুরোপুরি রেডি করে দিল। এরই মাঝে ইরফান ঘরে প্রবেশ করে। মায়রা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, ইরফানকে দেখে দাঁড়িয়ে যায়। ইরফান শান্ত চোখে মায়রার পানে চেয়ে আছে। মেকআপ আর্টিস্ট মেয়েটি রুম থেকে বেরিয়ে যায়। ইরফান এগিয়ে গিয়ে ডোরে লক করে দেয়। এরপর মায়রার সামনে দাঁড়িয়ে মায়রার ঠোঁট জোড়া আঙ্গুল চালিয়ে বলে, আবার এটা লাগিয়েছ? মায়রা মিনমিন করে বলে, লিপস্টিক না লাগালে ভালো লাগে না তো। ইরফান মায়রার আড়ালে সূক্ষ্ম হাসে। মায়রার দিকে এগিয়ে গেলে মায়রা দ্রুত তার দুহাতে ইরফানের ঠোঁট চেপে মিনমিন করে বলে, আবার কি করবেন? ইরফান চোখ বুজে ভারী শ্বাস ফেলে। মায়রার হাত সরিয়ে দিয়ে বলে, কিছু করব না, ইউ নো আই ডোন্ট লাইক ইউ স্টুপিড লিটল গার্ল। কথাটা বলে মায়রার ঠোঁট জোড়ায় শব্দ করে একটা শুষ্ক চুমু আরকে। মায়রা চোখ নামিয়ে নেয়। ইরফান আর কিছু করল না। মায়রার ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মায়রা ইচ্ছে করলো এই লোকটার মাথা চুলগুলো কামের টাক বানিয়ে দিতে। বলবে কেন তাকে পছন্দ করে না, কিন্তু তাকে বাইরে নিয়ে যাচ্ছে তাই এসব বাদ দিল। ইরফান ইনায়ার ঘরের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, বাইরে বের হবে না? মায়রা মাথা নেড়ে সম্মতি দেয়। ইরফানের ফোনে আবারও কল আসলে সে মায়রার হাত ছেড়ে বলে, গো। মায়রা ছাড়া পেয়ে দ্রুত ইনায়ের ঘরের ভিতরে চলে যায়। ইরফান তার কাজে যায়। মায়রা ইনায়ের ঘরে খুশি মনে ঢুকলো। ইনায়া পাশে একজনকে দেখে হাসি মিলিয়ে যায়। ইনায়া মায়রাকে দেখে বলে, মায়রা এতক্ষণ কই ছিলে? দেখো কে এসেছে। মায়রা জোরপূর্বক হেসে মাথা নাড়ায়, চোখের কোণে পানি। ইনায়া উদ্দেশ্যে বলে, আপু আমি আসছি, একটু দাঁড়াও। কথাটা বলে দ্রুত ঘরে থেকে বেরিয়ে যায়।
মায়েরা ঘরের বাইরে দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। পাশ থেকে পরিচিত কণ্ঠ পায়। কেমন আছিস মা? মায়েরা নিজেকে সামলে নিল। ঘাড় বাঁকিয়ে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে ভদ্রমহিলার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। সৎমা, তুমি কেমন আছো? মায়েরার সম্বোধনে অবাক হয়। কখনো তো এভাবে ডাকেনি মায়েরা তাকে। তার কোলে 4 বছরের একটা বাচ্চা ছেলেটি মায়েরার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আপু কুলে নাও, কুলে নাও। মায়েরা হেসে তার ছোট ভাইকে কুলে নেয়, শক্ত করে তার সাথে জড়িয়ে ধরে, গালে অসংখ্য চুমু এঁকে বলে, আমার ভাইয়া কেমন আছে? বাচ্চা ছেলে লাবিব বোনের গলা জড়িয়ে ধরে আদো আদো স্বরে বলে, ভালো আতি আপু তুমি। মায়েরা লালিবের গালে দুটো চুমু এঁকে হেসে লালিবের মতো করেই বলে, আমিও ভালো আতি ভাইয়া। লালিব খিলখিল করে হেসে ওঠে। মায়েরা তার মায়ের দিকে চেয়ে বললে না যে কেমন আছো? ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই কি আমার উপর রাগ করেছিস মা? তুই তো জানিস লালিবের বাবা কেমন। আমি চাইলেও তোর খোঁজ নিতে পারি না। এখানেও মায়েরা তার মায়ের মুখে হাত কেটে দিয়ে বলে, এসব বাদ দাও, লালিব আমার কাছে থাকুক। যাওয়ার আগে ওকে আমার থেকে নিয়ে যাইও। একটু থেমে বলে, লালিবের আব্বা আসছে? মায়েরার মা ছোট করে বলে, তুই সত্যি ভালো আছিস তো মা? মায়েরা উল্টো ঘুরে যেতে যেতে বলে, ভালো থাকার জন্যই তো পরের মেয়েকে তাড়িয়ে দিয়েছ। ভালো না থেকে উপায় কি? মা ছলছল চোখে চেয়ে রইল। ইরফানের ফুপি এসে মায়েরার মায়ের সাথে টুকটাক কথা বললেই তিনি নিজেকে সামলে ইরফানের ফুপির সাথে কথা বলায় সামিল হয়। মায়েরা লালিবকে নিয়ে ইরফানের ঘরে গেল। দরজা ভিড়িয়ে দিয়ে বেডের ওপর বসে লালিবকে কোলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। দুহাতে লালিবের গাল ধরে ছোট ছোট অসংখ্য চুমো দেয়। লালিব পিটপিট করে বনে দেখে এক পর্যায়ে বলে, আফুই তুমি কাঁদো কেন? মায়েরা লালিবের কপালের সাথে কপাল ঠেকিয়ে ফুপিয়ে কাঁদল। তার এই ছোট ভাইটাকে কতদিন পর দেখলো। মায়ের ওপর রাগ করে ওই বাড়িতে আর যায়নি। সে লালিবকে দেখে যেতে চাইতো, কিন্তু তার মা আর লালিবের বাবার কথা ভাবলে নিজেকে দমিয়ে রাখত। একটু পর নিজেকে সামলে লালিবকে জিজ্ঞেস করে, আপুকে মিস করছিলি ভাইয়া? লালিব মায়েরার বুকে মাথা ঠেকিয়ে মন খারাপ করে বলে, আপু তুমি চলো, তোমাকে আমি মিস করি। আমি কি আর কেউ চকলেট দেয় না? মায়েরা লালিবের গালে আবারও চুমু খেয়ে বলে, আপুই আজ অনেকগুলো চকলেট দিবে তোমাকে। লালিব খুশি হয়। মায়েরা তার ছোট ভাইকে কোলের মধ্যে গুটিসুটি মেরে বসিয়ে রাখে। যদিও এর সাথে তার রক্তের সম্পর্ক নেই, সম্পর্কে সৎ ভাই। তবে এই ভাইটা কেবল তার নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেও বাসে। ইরফান একটা কাজে তার ঘরে এসেছে। মায়েরার কোলে একটা বাচ্চা ছেলেকে দেখে অবাক হয়ে তাকায়। এগিয়ে এসে কিছু না বলে মায়েরার কোল থেকে বাচ্চাকে দুহাতে দিয়ে বেডের উপর বসিয়ে দেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে, আরে কি করছেন? ইরফান রেগে বলে, স্টুপিড, তোমাকে ইনার ঘরে রেখে এসেছি আর তুমি ছেলেদের কোলে তুলে বসে আছো। মায়েরা অদ্ভুত চোখে ইরফানের দিকে তাকায়। এই লোকের সব কিছুতে প্রবলেম। সে তার ভাইকে কোলে নেবে, এই লোকের কি অসহ্য একটা। লালিব পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর হামাগুড়ি দিয়ে মায়েরার দিকে এগোলে ইরফান লালিবের দিকে তাকিয়ে ধমকে বলে, স্টপ। লালিব কেঁপে ওঠে। ইরফানের অমন শক্ত মুখে ধমক খেয়ে লালিব কেঁদে দেয়। মায়েরা দূরত্ব লালিবকে কোলে নিয়ে ইরফানের কিছু বলার আগে ইরফান রেগে বলে, ওকে আবার কোলে নিয়েছো? নামাও বলছি। মায়েরা তীব্র বিরক্তে চেঁচিয়ে বলে, আপনার প্রবলেম কি? অসহ্য লোক একটা। আমি আপনার জন্য এখন আমার ভাইকে কোলে নিতে পারবো না? ইরফান আমারও কিছু বলতে গিয়েও থেমে যায়। লালিব ছেলেটার দিকে তাকালে দেখলো ছেলেটা ভীত চোখে তার দিকে চেয়ে আছে। ভাই কথাটা শুনে বোধহয় শান্ত হলো। এতবার ইরফান শান্ত স্বরে বলে, ওকে। কথাটা বলে তার ড্রয়ারে কিছু খোঁজে। মায়েরা মুখ বাঁকায়। তার ভাইটাকেও কাঁদাতে ছাড়ল না। খবিশ লোক। লালিব গাল মুছে দিয়ে গালে চুমুয়ে ফিসফিস করে বলে, এটা তোর খবিশ দুলাভাই, বুঝলি? লালিব পিটপিট করে তার বোনের দিকে চেয়ে মায়েরার মতো করে ফিসফিসে বলে, খুশিব দুলাভাই। মায়েরা শব্দ করে হেসে দেয় লালিবের কথা শুনে। লালিবও মায়েরার গলা জড়িয়ে হেসে ফেলে। দিনের আলো ফুটে প্রকৃতির রাতে অন্ধকার নেমে এসেছে। বিয়ে বাড়ি সকলে হই হুল্লো, নেওয়াজ বাড়ি ভরপুর। পুরো বাড়িতে বিভিন্ন কালারের আলো জ্বলছে নিভছে। ফাইজের বিয়ে পড়ানো মাত্র শেষ হলো। শুদ্ধ অসহায় চোখে চেয়ে ফাইজের কানে ফিসফিসে বলে,
আমি আমার বোনকে নিয়ে দিলাম, এবার তোর বোনকে আমাকে দেবার পালা। ফাইজ বিরক্ত হয়ে বলে, সারাদিন বিয়ে ছাড়া কিছু ভাবতে পারিস না? শুধু আকাশ থেকে পড়ার ভান করে বলো, ও মা গো, কবুল বলে মুখের বুলি ফুটেছে, তাও যে সে বুলি নয়, একেবারে ভূতের মুখে রাম রাম বুলি। বলছি, তুমি আমার বোনকে বিয়ে করার জন্য কি কি করেছো সব ভুলে গিয়েছ? বেয়াদব শালা। ফাইজ বিরক্ত হয়ে বলে, এখন আমি তোর আর ইরফানের বোন জামাই, সম্মান দিয়ে কথা বলবি। তো পাত্তা দিল না। মায়েরা লাবিবকে কোলে নিয়ে স্টেজে এসে লুকিয়ে দাঁড়িয়ে আছে। খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে এসেছে। আড়াল থেকে দেখলো সবাই সবার মতো কথা বলছে, আড্ডা দিতে ব্যস্ত। মায়েরা লাবিবকে কোলে নিয়ে নামিয়ে লাবিব কানে কানে কিছু একটা শিখিয়ে দেয়। লাবিব বোনের কথা মেনে গুটি গুটি পায়ে স্টেজে যায়। বাচ্চা ছেলে, সেভাবে কেউ খেয়াল করলো না। লাবিব স্টেজের নিচ থেকে ঝটপট দু হাতে দুটো জুতো নিয়ে মায়েরার কাছে দৌড়ে আসে। মায়েরা লালিবকে জড়িয়ে ধরে গালে টপাটপ 3টে চুমু খেয়ে বলে, আমার সোনা ভাইয়া। লালিব হাতের জুতো ফেলে মায়েরার গালে গুনে গুনে 3টে চুমু খেয়ে বলে, আমার সোনা আপুই। মায়েরা ফাইজের জুতো দুটো স্টেজের পিছনে খুব ভালো করে লুকিয়ে রাখে, কেউ পাবে না বলে এইবার এই জুতো। এরপর লালিবকে কোলে নিয়ে তার আগেই ঘরে যায়, যেখান থেকে বেশ অনেকগুলো চিপস আর চকলেট নিয়ে নেয়। এরপর ইনায়ের ঘরে গিয়ে ইনায়ের পাশে লালিবকে বসে লালিবের সামনে চিপস চকলেট দেয়। লালিব খুশি হয়, তার আপু আগে নিয়মিত চকলেট দিত, এখন দেয় না, আদরও করে না, করবে কি করে? থাকেই তো না। বাচ্চাটি চকলেট রেখে মায়েরার দিকে তাকায়। মায়েরা হেসে ইনায়কে দেখে বলে, এইটা তোর আরেকটা আপু, এখানে বসে এগুলো খাবি, আমি একটা কাজে যাচ্ছ। আচ্ছা ভাইয়া। লাবিব ঠোঁট উল্টে কেঁদে দেয়। মায়েরা লাবিবের গালে হাত দিয়ে বলে, কি হয়েছে ভাইয়া, চকলেট কম হয়েছে? আরও দিব তো? লাবিব মায়েরার গলা জড়িয়ে ধরে বলে, তুমি আমার সাথে চলো আপুই, আমাকে কেউ চকলেট দেয় না, তুমি দাও না। মায়েরা লালিবের পিঠে হাত বুলিয়ে দেয়। ঘরের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ইনায়া অবাক হয়ে বলে, তোমার ভাই তো তোমায় খুব মিস করে মায়েরা। মায়েরা ঝাপসা চোখে চেয়ে হেসে ফেলে। লালিবকে ছাড়িয়ে চুমু খেয়ে বলে, এখান থেকে চকলেট দিব, তুমিও দিব, কাঁদলে কিছুই দিব না। লালিব তার ছোট ছোট হাতে চোখ মুছে নেয়, ইনোসেন্ট মুখ করে বলে, কাঁদুম না আর, বলে চকলেট খাওয়া মন দেয়। মায়েরা লালিবের চকলেট থেকে একটা কামড় দিলে লালিব চেঁচিয়ে বলে, তুমি খাও কেন আপু চকলেট? মায়েরা চোখ ছোট ছোট করে বলে, তুমিও দিব না কিন্তু। লালিব আর কিছু বলো না, তার আপু এই চুমু লাগবে, তার চকলেটের সাথে স্যাক্রিফাইস করা যাবে। মায়েরা আর কিছু না বলে ইনায়া সব কাজিনদের নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কেমন আছো বাবা? ইরফান মায়েরার মাকে সেভাবে চেনে না, তবে বিয়ের দিন একবার এই মহিলাকে দেখেছিল। এটা যে মায়েরার মা সেটা সে জানে না। মায়েরা কেউ একজন হবে এই ভেবে উত্তর দেয়, জি ভালো। মায়েরার মা মৃদু হেসে বলে, মায়েরা তোমার চেয়ে অনেক ছোট, ও একটু চঞ্চল, বেশি কথা বলে, মানিয়ে নিও বাবা কেমন? ইরফান জিভ দিয়ে ঠোঁট ভিজায়, কি বলা উচিত বুঝতে পারছে না। মায়েরার মা আবারও বলে, তুমি মনে হয় কথা কম বলো, কিন্তু মায়েরা তো খুব গোপারু, একটু একটু দুষ্টুমি করে, তবে ওর মন কিন্তু খুব ভালো, বুঝেছ? ইরফান চুপচাপ শুনল ভদ্রমহিলার কথা। মায়েরার মা এবার ইরফানের গালে হাত দিয়ে বলে, আমার মেয়েটা দেখে রেখো বাবা। ইরফান এবার বুঝলো এটা মায়েরার মা, কিন্তু সে কথাটা বলছে, সে অ্যান্সার দিতে খুবই বিব্রত বোধ করছে, সাথে গালে হাত দেওয়া একটু অস্বস্তি হলো। এসব ব্যবহার সে অভ্যস্ত নয়। ফাইজ স্টেজ থেকে নেমে জুতো পরবে, কিন্তু সে তার জুতো খুঁজে পায় না। কি জ্বালা, তার বিয়েতে কত বাধা আসলো, সব মিডিয়া কবুল তো বলল, কিন্তু এখন যে তার লিটল কুইনকে একটুখানি দেখবে, সে আশাতে কে যেন 100 বালতি পানি ঢেলেছে। সুতোর পাশ থেকে বলে, পায়ে মেহেদি দিয়েছিস নাকি? ফাইজ রেগে বলে, আমার জুতো কই? মেজাজ খারাপ। শুদ্ধ ফাইজের পাশ থেকে নেমে ফাইজের জুতো খুলল, আসলেই নেই, গেল কোথায়? তখনই মায়েরা ফারাহ সহ ইনায়ার সব কাজিন স্টেজে এসে সামনে এসে উপস্থিত হয়। মায়েরা চিন্তিত কণ্ঠে বলে, ভাইয়া কিছু খুঁজছেন? শুদ্ধ মাথা নিচু করে বলে, ফাইজের জুতো কই গেল? এখানেই ছিল। কথাটা বলে মাথা তুলে তাকায় মায়েরা। ফারাহ সহ একদম মেয়ে দেখে শুদ্ধ ভুরু কুচকে বলে, কিছু যেন বুঝলো। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে বলে, ফাইজের জুতো না দিলে কিন্তু তোমার বান্ধবীর শ্বশুরবাড়ি যাওয়া হবে না মায়েরা। মায়েরা হেসে বলে, আপনার জুতো না পেলে ফাইজ ভাইয়া আর বইয়ের
মুখ দর্শন হবে না, এভাবে ভাবুন। শুদ্ধর পাশে নাসিম এসে দাঁড়িয়ে বলে, আরে বারবি ডল, তুমি কোথায় ছিলে? এত খুঁজলাম তোমায়। মায়েরা কিছুটা বিরক্ত বোধ করে। শুদ্ধর পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করে বলে, নাও মায়েরা শুরু করো। ভিডিওটা ইরফানকে সেন্ড করবো, বুঝলে? তোমার এত ক্রেডিট, সব দেখার হক ইরফানের অবশ্যই আছে, কি বলো? মায়েরা মুখটা চুপসে যায়। শুদ্ধ কিছু বোঝার আগে ফারাহ খপ করে কেড়ে নেয় শুদ্ধর ফোনটা। শুদ্ধ চেঁচিয়ে বলে, আরে আরে আমার ফোন। ফারাহর দিকে চেয়ে চোখ ছোট ছোট করে বলে, এসব কি করছেন ফারাহ? তোমার ভাইয়ের বিয়ে, তুমি ছেলে পক্ষ হয়ে মেয়ে পক্ষের পক্সি নিচ্ছ? ফারাহ ভুরু কুচকে বলে, আমার ভাই কিপটা নাম্বার 1, টাকা ফেললেই আবার ভাইয়ার পাশে গিয়ে দাঁড়াবো। কথাটা বলে ফারাহ ফাইজের দিকে তাকিয়ে বলে, ভাইয়া 60-70 হাজার ফেলো। ফাইজ চোখ বড় বড় করে বলে, কি? মায়েরা বলে, কম হয়ে গেল দুলা ভাই, আসলে আমাদের শরীরে খুব দয়া, তাই বেশি আবদার করতে পারছি না, আপনি চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। ফাইজ অসহায় মুখ করে চেয়ে রইল। তার জুতো নিতে 60-70 হাজার টাকা দিতে হবে। মুখ ছোট করে বলে, আমার জুতো ধুয়ে তোমরা পানি খাও, আমার ওই জুতো লাগবে না, দেখি সাইড প্লিজ। সবাই একসাথে চিল্লিয়ে ওঠে। সব ছেলেরা দু হাতে কান চেপে ধরে। মায়েরা বলে ওঠে, ইনায়া আপু বলেছে জুতোহীন বরের পাশে সে বসবে না। মায়েরা কথা শুনে সবাই ভ্যাকাচাকা খেয়ে যায়। নাসিম শব্দ করে হেসে দেয়। শুদ্ধ কিছু একটা ভেবে বলে, ওকে, তোমাদের ইচ্ছে পূরণ হবে, এত টাকা পকেটে নেই, তোমরা ওয়েট করো, আমি আসছি। মায়েরা ফারাহ অবাক হলো, এত দ্রুত রাজি হয়ে গেল। রাজি হলে তো ভালোই। প্রায় মিনিট 10 পরেই শুদ্ধ তার হাতে ওয়ালেট নিয়ে হাজির হলো। এরপর বলে, আমার একটা শর্ত আছে। মেয়েরা সব উৎসুক দৃষ্টিতে তাকা শুদ্ধর দিকে। শুদ্ধ ফারাহর দিকে চেয়ে এক চোখ টিপ দিল। ফারাহ থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়। মায়েরা চোখ ছোট ছোট করে বলে, ভাইয়া চোখ টিপাটিপি করে লাভ নেই, আমাদের মেয়েদের সবার ক্যারেক্টার একদম সাদা কাগজের মতো ফকফকে পরিষ্কার। মায়েরার কথা শুধু থতমত খেয়ে তাকায়, বিড়বিড় করে, কি সিসিটিভি মায়েরি। তারপর নিজেকে সামলে বলে, আগে জুতো দিতে হবে, তারপর টাকা। ইরফানের মামাতো বোন মিসকা বলে উঠে, আপনি আগে টাকা বের করে গুনে দেখান ভাইয়া, তাহলে আপনার শর্ত আমরা মানব। শুধু কিছু একটা ভেবে ওয়ালেটের ভাঁজ খুলে বেশ কিছু টাকা বের করে সবার উদ্দেশ্যে দেখালো। এরপর বলো, সব গুনতে অনেক টাইম লাগবে, টাকা তো আছে দেখলে সবাই, এবার জুতো আনো। ইরফানের কাজিন রিয়া ফাইজের জুতো জোড়া এনে দিলে শুদ্ধ ওয়ালেট বাড়িয়ে দেয়। মায়েরা ভুরু কুচকে ওয়ালেট চেক করে বোকা বনে যায়। এর মধ্যে সব পাতা আর তার কয়েকটা হাজার টাকার নোট। মায়েরা অসহায় মুখ করে বলে, ভাইয়া আপনি আমাদের এভাবে ঠকাতে পারলেন? শুদ্ধ হাসছে। ফারাহ মায়েরাকে বলে, মায়েরা চাপ নিও না, এই ফোন বিক্রি করলে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, আরে না না, আমার ইম্পর্টেন্ট অনেক কিছু আছে ফোনে। ফারাহ পাত্তা দিল না। নাসিম তার ওয়ালেট থেকে একটা চেক বের করে মায়েরার দিকে এগিয়ে দিয়ে বলে, বারবি ডল, এখানে পুরো 1 লাখ টাকা চেক আছে, নাও। নাসিমের কথা মায়েরা ভীষণ বিব্রত বোধ করে। টাকাটা তো মেইন না, সে দুলাভাই থেকে জোর করে টাকা হাতিয়ে নেবে, এখানেই তো মজা। শুধু খপ করে নাসিম থেকে চেকটা কেড়ে নিয়ে বলে, চোখ ঠিক কর শালা। নাসিম থতমত খেয়ে মাথা চুলকালো। মায়ের আর কিছু বলতে চায়, তার আগে দেখে ইরফান এদিকে আসছে, সাথে সাথে বসে পড়ে। ওরে আল্লাহ, এই লোক তাকে দেখলে তো কাঁচা চিবিয়ে খাবে। শুদ্ধর সামনে তাকিয়ে বলে, এ কি, সিসিটিভি কোথায় গেল? মায়েরা নিচু হয়ে এক প্রকার দৌড়ে এখান থেকে পালিয়ে স্টেজের পিছন থেকে উকি দিয়ে বলে, আপনারা চিটিংবাজ, আমি ইনা আপুকে দেব না, দুলাভাই আপনি একাই রওনা হন, বাই। মায়েরা ইরফানকে দেখে পালাচ্ছিল, তবে ইরফান আর তার মাকে সামনাসামনি দাঁড়িয়ে থাকতে দেখে সব ভুলে এগিয়ে যায় তার মা আর ইরফানের দিকে। ইরফান কিছু বলার আগেই সেখানে উপস্থিত হয় মায়েরা আর তার মায়ের উদ্দেশ্যে বলে, এখানে কি করছো? মায়েরার বা মায়েরাকে দেখে ইরফানের গাল থেকে হাত সরিয়ে নেয়। মায়েরা উদ্দেশ্যে কিছু বলার আগে ইরফান মায়েরার দিকে তাকিয়ে রেগে বলে, বাইরে বেরিয়েছ কেন স্টুপিড? মায়েরা আমতা আমতা করে বলে, আমি ঘরবন্দি হয়ে থাকতে পারবো না, তাই বাইরে ঘুরতে বেরিয়েছি। ইরফান রেগে যায়। এই স্টুপিড যে কথা শোনার পাত্রী নয়, এটা তো সে জানে। রাগের মাথায় ভুলে বসেছে মায়েরার মা এখানে দাঁড়ানো। মায়েরার গাল শক্ত করে চেপে দাঁত চেপে বলে,
স্টুপিড গার্ল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব তোমার। মায়রার মা অবাক হয়ে তাকিয়ে আছে। তিনি একটু আগে ছেলেটাকে কি সুন্দর করে বলল, আর এই ছেলেটা তার মেয়ের সাথে এমন করছে কেন? মায়রা আর চোখে তার মায়ের দিকে তাকে বিড়বিড়িয়ে বলে, আমার গাল ছাড়ুন, মা আছে এখানে। ইরফান রেগে বলে, স্টুপিড, তোমার হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। মায়রার মা বুঝতে পারছে না তিনি কি করবেন বা বলবেন। যেমন বিব্রতকর অবস্থা পড়েছেন, তেমনি খারাপ লাগছে। তার মেয়ে কি এখানে ভালো নেই? কোথা থেকে ইরফানের বাবা এসে দাঁড়ায় ইরফানের এখানে। ইরফানকে মায়রার গাল চেপে ধরতে দেখেই তারেক নেওয়াজ অবাক হয়ে বলেন, ইরফান কি করছো বাবা? কথা ইরফান মায়রার গাল ছেড়ে চোখ বুজে শ্বাস নেয়। এরপর কোন দিকে না তাকিয়ে মায়রার হাত টেনে তার ঘরের দিকে নিয়ে যায়। মায়রা রীতিমতো পড়তে পড়তে নিজেকে সামলে নিচ্ছে, তবে ইরফানকে বাধা দিল না। আশেপাশে অনেক মানুষ উল্টোপাল্টা ভাবে, সেই ভেবেই নিজেকে দমিয়ে নিল। এদিকে পিছন থেকে মায়রার মা অবাক হয়ে মায়রা আর ইরফানের দিকে তাকিয়ে রইল। তারেক নেওয়াজ ছেলের কাজে অস্বস্তিতে পড়েছেন। মায়রার মা হঠাৎই বলে উঠলেন, ভাইজান, আমার মেয়ে কি ভালো আছে এখানে? মিথ্যা বলবেন না, ভালো না থাকলে এখানে কেন রাখবো বলুন? আমার মেয়েকে ভালো রাখতে তো এখানে পাঠিয়েছি। তারেক নেওয়াজ গলা ঝেড়ে বলে, আসলে আমার ছেলের মাথাটা একটু গরম, তাছাড়াও মায়রা খুব যত্ন করে। চিন্তা করবেন না, মায়রা ভালো আছে এখানে। মায়রার মা চিন্তিত হলেন, সত্যি কি ভালো আছে মায়রা? তার নিজেকে অপরাধী লাগে। তার প্রথম স্বামী আমানতটুকু খেয়াল সে রাখতে পারল না। তিনি এ ব্যাপারে তারেক নেওয়াজকে আর কিছু বললেন না। আমাকে ছাড়ুন। ইরফান মায়রাকে নিয়ে সোজা তার ঘরে যায়। রেগে বলে, বাইরে কেন গেলে? বলেছিলাম তো বাইরে বেরোবে না। মায়রা অসহায় মুখ করে বলে, প্লিজ, শুধু আজকে যাই, শুধু ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আপনাকে ভাগ দিব। ইরফান ভুরুকুচকে বলে, হোয়াট? কিসের ভাগ? মায়রা থতমত খেয়ে যায়। ভুলভাল বলে ফেলেছে। ইরফানের ফোনে কল আসে। ছেলেটা বিরক্ত হয়। কি বিচ্ছুকে দেখে রাখতে পারছে না কাজের জন্য, আর এই স্টুপিডটা তার কথা শুনছে না। মায়রাকে ধমকে বলে, বাইরে গিয়েছিলে কেন? এখানে আটকে রেখে যাব। মায়রা মাথা নেড়ে বলে, না না প্লিজ, আমি ইনায়া আপুর কাছে থাকবো, আমার ভাইয়ের কাছে যাব। ইরফান শান্ত চোখে মায়রার দিকে তাকায়। দু পা এগিয়ে গিয়ে মায়রাকে ঘেঁষে দাঁড়ায়। এরপর মায়রার মুখ দুহাতে আঁচলায় নিয়ে মৃদুস্বরে বলে, লিপস থেকে এসব ওঠাও। মায়রা ঢোক গিলে বলে, তাহলে বাইরে যেতে দিবেন? ইরফান মায়রার কথা উত্তর করল না। ঝড়ের গতিতে মায়রার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মায়রা ইরফানকে ঠেলে সরিয়ে দিতে চায়। এই লোকের প্রবলেম কি? উফ, আজ সারাদিন জ্বালিয়ে খেলো। ইরফানের মামাতো বোন তামান্না ইরফানের ঘরের দিকে মায়রাকে ডাকতে ডাকতে আসে। মায়রা ইরফানকে ঠেলে সরিয়ে দিতে চায়। ইরফান বিরক্ত হয়ে শব্দ করে একটা চুমু খেয়ে মায়রাকে ছেড়ে দেয়। মায়রা গুটিসুটি মেরে ইরফানের বুকে সিটিয়ে দাঁড়ায়, যেন তামান্না তাকে দেখলে আর শেষ। তামান্না ঘরের দরজায় দাঁড়িয়ে ইরফানকে উল্টো ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, ইরফান ভাই, মায়রাকে দেখেছ? ইরফান চোখ নামে মায়রাকে একবার পরক করে ডান হাতে বুড়ো আঙ্গুল দ্বারা তার ঠোঁট মুছে গম্ভীর গলায় বলে, ডোন্ট নো। তামান্না যেতে গেলেও মায়রাকে যেন নজরে পড়ে। নিচে দিকে চোখ বলে মায়রা লেহেঙ্গা দেখে বলে, মায়রা তো এখানে, মিথ্যে বলছো কেন? এই মায়রা, আসো, আমরা সবাই তোমার জন্য বসে আছি। মায়রা কেঁদে দেওয়ার মতো অবস্থা। ইরফান বিরক্ত হয়ে বলে, ডোন্ট ডিস্টার্ব মি, জাস্ট লিভ। তামান্না বলে, ইরফান ভাই, তোমাকে ডিস্টার্ব করবো না, মায়রাকে দাও, শুদ্ধ ভাইয়া টাকা দিয়েছে। ইরফান চরম বিরক্ত হয়। মায়রা নিজেই ইরফানের আড়াল থেকে সরে দাঁড়িয়ে মিনমিন করে বলে, আপু তুমি যাও, আমি আসছি। তামান্না ছোট ছোট করে মায়রার দিকে তাকিয়ে বলে, মায়রা তুমি কি অসুস্থ? মায়রা কি বলবে বোঝে না। অসুস্থ তো সে, এই অসভ্য লোকটা তাকে অসুস্থ বানিয়ে দিচ্ছে। রাগ লাগলো তার, জীবনটা পুরো কি বানিয়ে দিয়েছে। উফ। তামান্নার উদ্দেশ্যে মিনমিন করে বলে, না আপু, আসছি আমি। তামান্না চলে যায়। ইরফান রেগে বলে, কোথায় যাবে তুমি? মায়রাও রেগে বলে, উড়োগান্ডায়, অসভ্য লোক। ইরফান রেগে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, আমাকে রাগ দেখালে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব তোমার। মায়রা ধূপধাপ পা ফেলে বাইরে যেতে নিল। ইরফান মায়রার হাত টেনে তার সামনে এনে দাঁড় করিয়ে মায়রার ঠোঁট জোড়া দৃষ্টি রেখে বলে, এটা ওঠাতে দাও। মায়রা চোখ বড় বড় দূরত্ব তার ঠোঁট চেপে ধরে। ইরফান রেগে বলে, স্টুপিড, হোয়াট হ্যাপেন্ড?
মায়েরা কান্না পাচ্ছে। ওই লোকটার চেয়ে রাক্ষসও ভালো আছে। ইরফান মায়েরার হাত টেনে সরিয়ে দিলে মায়েরার মাথা নিচু করে চেঁচিয়ে বলে, অসভ্য লোক, আমাকে আপনার সরকারি লাগে, ছাড়ুন বলছি। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, নো, ইউ লিভস আর মাই পার্সোনাল চকলেট, সো ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা আগেই জোরে চেঁচিয়ে ওঠে। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা ঢোক গিলে বলে, এভাবে উঠবেন না, আমি উঠে দিচ্ছি, সরুন। ইরফান ভুরু কুচকে বলে, আই ক্যান। একটু সময় লাগছে, দ্যাটস ইট। মারা দ্রুত ওয়াশরুমের দিকে যায়। ইরফান ধরতে গিয়েও পারল না। মারা এক প্রকার দৌড়ে ওয়াশরুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক তুলে ফেললো। এরপর আয়নায় নিজের প্রতিবিলম্বর দিকে তাকিয়ে নিজের দুহাত হিজাবের উপর দিয়ে তার দুকান জোরে চিমটি দিয়ে ধরে বিড়বিড় করে, এই দেহে প্রাণ থাকতে আর লিপস্টিক দিব না।